শিক্ষার্থীরা বই না পেলেও গোপনে উচ্চ দামে বিক্রি, সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা। কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। রাজধানীর শেওড়াপাড়ায় নারীকে হোটেলে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হোটেল কর্মচারী আটক। যন্ত্রপাতি ও লোকবল সংকটে একমাত্র সরকারি ক্যান্সার হাসপাতাল, বঞ্চিত নিম্ন মধ্যবিত্ত রোগীরা। এবং বরিশালে প্রায় 2.5 লাখ টিসিবি কার্ড বাতিল, আগের সরকারের দলীয় বিবেচনা ও স্বজনপ্রীতির অভিযোগ। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। বছরের 1 মাস পার হলেও অর্ধেক বইও পৌঁছেনি মাঠ পর্যায়ে, অথচ বিনামূল্যের যে পাঠ্য বই স্কুলের শিক্ষার্থীরা পাননি, সেই বইয়ের আসল ও নকল কপি কালোবাজারে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এখন টেলিভিশনে অনুসন্ধানে উঠে এসেছে সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির পরিচয়। এনসিটিভি বলছে, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করে পার পাবে না। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ। স্কুলগুলোতে যখন পাঠ্য বইয়ের ব্যাপক সংকট, তখন রাজধানীর বিভিন্ন জায়গায় কালো বাজারে গোপনে চলছে সেই বই বেচা বিক্রি। এমন অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে এখন টেলিভিশন। ছদ্মবেশে বই কিনতে প্রথমে আমরা রাজধানীর নীলক্ষেতে। এখানে 2025 শিক্ষাবর্ষের সব শ্রেণীরই আসল এবং নকল পাঠ্য বই দেদারসে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এবার আমরা আরো ভেতরে ঢুকতে চাই। দেখা যায় দোকানে নকল বই সরবরাহ করতে এক ব্যক্তিকে 2598 টাকা এলো বই, মানে কাগজের বিল। কৌশলে তার সাথে আমরা যাই নীলক্ষেতের জিলানি মার্কেটে, যেখানে আসল বইয়ের PDF প্রিন্ট করে বই আকারে তৈরি করে তা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছে কালোবাজারিরা। তারা জানায় তাদের পেছনে আছে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, তাই অনায়াসেই তারা অপরাধমূলক কাজ করছেন বলেও অকপটে স্বীকারও করছেন। ঝামেলায় বললে কি করবে? বিভিন্ন লোক আছে তাই। আমার মামা হচ্ছে উনি হচ্ছে বিএনপি যুবদলের ইউনিট সভাপতি, আমার ওই যে ভাই আছে ইউনিটের সভাপতি, মানে সব। এরপর ফুটপাতের দিকে নজর আমাদের, যেখানে চড়া মূল্যে বিক্রি হচ্ছে বিনামূল্যের আসল পাঠ্য বই। এই দোকানদার প্রথমে চলতি শিক্ষাবর্ষের বই থাকার কথা অস্বীকার করলেও পরে নবম-দশম শ্রেণীর আসল বই বের করে দেন। ভেতরে পাতা উল্টালে দেখা যায় বইগুলো এনসিটিভির তালিকাভুক্ত আর্মি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবং অনন্যা প্রিন্টার্সের। আমরা বাজারে গিয়ে দেখলাম যে ওখানে বিভিন্ন রকমের বই আসবে। এনসিটিভি সূত্র বলছে, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবছর 1,09,00,000 বইয়ের টেন্ডার পেলেও এখন পর্যন্ত ডেলিভারি দিয়েছে মাত্র 16.5 লাখ। বাজার থেকে সংগ্রহ করা বইটি দেখে তাদের বলে স্বীকারও করে প্রতিষ্ঠানটি। এটা কি আপনারই বানানো? আপনার প্রেসের বই? এটা কিভাবে করে বাজারে গেল? আসলে এই বইটা গভর্নমেন্ট আমাদের যে অর্ডার আছে থানায় বইটা পৌঁছে দেওয়ার জন্য আমরা বইটা সঠিক টাইমে বইটা করে আমাদের দশম শ্রেণীর বইটা আমরা বইটা সব থানায় পৌঁছাই দিচ্ছি, আমাদের অর্ডারে পৌঁছাই দিচ্ছি। এই পৌঁছা দেওয়ার পরে যদি বই লাইব্রেরিতে আসে থাকে, গভর্নমেন্টের তদন্ত করা যায়, আসলে সব তথ্য পাওয়া যাবে বইটা কীভাবে লাইব্রেরিতে আসবে। পতিত আওয়ামী লীগ সরকারের তৈরি সবশেষ বিতর্কিত কারিকুলাম বাতিল করে 2012 সালের শিক্ষাক্রমে ফিরেছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তিত পরিস্থিতি, পাঠ্য বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়ার কারণে বছরের 1 মাস পার হলেও এখনও শিক্ষার্থীরা পাননি শতভাগ বই। আর এরই সুযোগ নিচ্ছেন অসৎ ব্যবসায়ীরা।
এসব অনিয়মের দায় কি এড়াতে পারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড? আমরা এই দায় সম্পূর্ণ এড়াতে পারি না। তবে এনসিটিবির চেয়ারম্যান বলছেন, অনেক স্কুল প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা দিয়ে তা বাজারে বিক্রি করে দেয়। বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করেও পার পাবে না। যদি রাজনৈতিক পরিচয় যুক্ত করে যদি এই বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারে কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। এটা কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো নয় এবং তাকে শাস্তি দেওয়া উচিত। এবছর প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বিনামূল্যের পাঠ্য বই বিতরণের লক্ষ্য সরকারের। সূত্র বলছে, ফেব্রুয়ারির ১ তারিখ পর্যন্ত ৫৫% বই প্রিন্ট হয়েছে আর ছাড়পত্র হয়েছে ৪৬% বইয়ের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারারাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। কাফরুল থানায় মামলাও করেছেন তিনি। তবে এই ঘটনা নিয়ে জন্ম নিয়েছে নানান প্রশ্ন, যার সঠিক উত্তর না দিয়ে রহস্যজনক আচরণ করে পুলিশ। রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে হোটেলের এক কর্মচারীকে। রকিবুল রাহাতের প্রতিবেদন। আর আমি যেটুকু জানি আমি ওটুকুই বলতে পারি। আবাসিক হোটেলে বান্ধবীর সংঘবদ্ধ ধর্ষণ হওয়ার অভিযোগ করছেন এই নারী। তার অভিযোগ, 10 থেকে 12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে তার বান্ধবীকে। এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী। সঙ্গে ছিলেন তার বান্ধবীও। ও মানে বাসার থেকে বেরিয়েছে বলে 4টার দিকে, ওরা জুরাইন থেকে হেরা 3 জন নিয়েছে। শেওড়াপাড়া গোল্ডেন মনে হোটেলটার নাম। আমারে বলছে 10-15 জনের বেশি হতে পারে, মানে কতক্ষণ বাদে লোকজন আসতে আর সবটা অনেক খারাপ হয়েছে। এ ঘটনায় মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। ছাদের একটি কক্ষের তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। কি করতো যে এখানে তো বদের মতো পাওয়া গেছে? হ্যাঁ, খাইতো মাঝে মাঝে খাইতো। আমি তো এই 5 তলার মধ্যে চলে গেল। 5 তলায় বিল্লাল আর সাগর কি এগুলো হোটেলের দালাল। ভবনের ৫ম তলার আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী। ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় রয়েছে একটি জিম, যেখানে পাওয়া যায় জিমের মালিক মোহাম্মদ শাহজাহানকে। তিনি জানান, হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। হ্যাঁ, কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার। যেটা বলার আছে ওটা তো আমরা বলে দিচ্ছি না আপনার। এটা তো আমরা অভিযানের সময় আসছে ভাই, এটা তো আনুষ্ঠানিক অভিযান তো চলমান রে ভাই। এর মধ্যে চলমান আছে। গতকালের প্রশ্ন পেয়েছি। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আনা ওই নারী চান নির্যাতনকারীদের কঠোর শাস্তি। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সিরাজগঞ্জের তারাস থানার হত্যা মামলায় সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছেন র্যাব। সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে সিরাজগঞ্জের তারাসে হত্যা চেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ সহ 99 নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। আব্দুল আজিজ একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ছিলেন। ঢাকা শিশু হাসপাতালেও সাবেক পরিচালক ছিলেন তিনি। দেশে প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সার রোগী, তবে আস্থা রেখে ক্যান্সার চিকিৎসা করা যায় এমন প্রতিষ্ঠান এখনও সেভাবে গড়ে ওঠেনি। ক্যান্সার চিকিৎসায় একমাত্র সরকারি প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণাও ধুঁকছে যন্ত্রপাতি আর লোকবল সংকটে। এখানকার সবকটি রেডিওথেরাপি মেশিনই নষ্ট, অকেজো এমআরআই যন্ত্র ধার করে চলছে সিটি স্ক্যান। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসা সেবা দিতে চেষ্টা করছে তারা। বিস্তারিত বাইজিদ সাদের প্রতিবেদনে। ক্যান্সার যেন অসময়ের অতিথি। নীরব এই ঘাতক হঠাৎ শরীরে এমন করে বাসা বাঁধে যেন প্রাণনাশ না করে ক্ষান্ত হবে না আর। 4 বছর বয়সী হামিম, দুনিয়ার কিছুই বোঝার বয়স হয়নি তার, অথচ
2.5 বছর বয়স থেকে শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। কোমরের তো লইয়া পুরা শরীর অবেশ হয়ে গেছে, গা হাঁটতে পারে না, খেলতে পারে না, কোনো কিছু না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য, দেশে দৈনিক গড়ে 458 জন নতুন করে আক্রান্ত হচ্ছে, আর গড়ে মারা যাচ্ছে 319 জন। বছরে 2 লাখের মধ্যে মারা যাচ্ছে প্রায় 1.5 লাখ। বেশি আক্রান্ত হচ্ছে খাদ্যনালী, ফুসফুস, ষড়যন্ত্র, স্তন ও জরায়ুতে। পুরুষের ক্ষেত্রে খাদ্যনালী আর নারীর স্তন ক্যান্সার সবচেয়ে বেশি, মৃত্যু বেশি খাদ্যনালীর ক্যান্সারে। ক্যান্সার চিকিৎসায় দেশের একমাত্র সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। 500 শয্যার হাসপাতালে সারা বছরই রোগীর চাপ, যেখানে থেরাপি বা সার্জারির জন্য মাসের পর মাস করতে হয় অপেক্ষা। সরকারও এই হসপিটালগুলো করেছে মানুষের সেবার জন্য, আসলে প্রপারলি মানুষে ওই সুযোগ সুবিধা বা সেবাটা পাইতেছে না। 12টা বেজে গেলে বলে যে আজকে কেমন দেওয়া যাবে না, আমরা তো অনেক দূর দূর থেকে আসি, আমাদের দিয়ে দিলেই তো হয়। আমি আইসি সার্জিট, আমি বাড়ি যাই আসি। হাসপাতালের 6টি রেডিওথেরাপি মেশিনের 4টি অকেজো, বাকি 2টি লিনাক মেশিনে প্রতিদিন 2 শতাধিক রোগীকে সেবা দেওয়া হতো। 1 মাসের বেশি সময় ধরে সে 2টি নষ্ট। যন্ত্র 2টির মেরামত চলছে ধীর গতিতে, কবে নাগাদ ঠিক হবে তাও অনিশ্চিত। হাসপাতালের একমাত্র এমআরআই যন্ত্রটিও 16 বছর ধরেই অকেজো, বন্ধ সিটি স্ক্যান মেশিন 2টিও। অন্য বিভাগ থেকে ধার করে প্রতিদিন সিটি স্ক্যান হচ্ছে 18 থেকে 20 জনের। কখন এটা চালু দেখেননি? জি না, নষ্ট নতুন আনছে, মানে একদিন মধ্যে কাজ চলছে, একদিন মধ্যে রেডিওথেরাপির মেশিন দিয়ে আমরা কাজ করতেছি, কারণ ওনাদের রেডিওথেরাপি যে মেশিনটা নষ্ট থাকার কারণে আমরা এই সুযোগটা পেয়েছি। শিগগিরই নতুন 2টি রেডিওথেরাপি মেশিন চালুর সুখবর দিয়ে হাসপাতালের পরিচালক জানালেন, মানসম্মত চিকিৎসা সেবা দিতে হাসপাতালটিকে ঢেলে সাজাচ্ছেন তিনি। আমরা 2টা মেশিন নতুন আনছি, অলরেডি সে বসানোর কাজ চলছে। আশা করছি আমরা ফেব্রুয়ারিতে একটা এবং মার্চে একটা চালু করতে পারবো। আর এছাড়া সার্জারি আমাদের যথারীতি চলছে, কেমোথেরাপিও যথারীতি চলছে। বেশিরভাগ ওষুধই সাপ্লাই আছে, সার্জারি বেশিরভাগ ওষুধ সাপ্লাই আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জনবল ও যন্ত্রপাতি বাড়লে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক ক্যান্সার রোগীকে সময় মতো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। লোকবলকে সঠিকভাবে সুবিন্যস্ত করা, এটি আরও পদ সৃষ্টি করা, প্রশাসনিক জটিলতা সততার সাথে সেগুলোকে এড়িয়ে সেটি আশু সমাধান এবং আরও বাজেট বৃদ্ধি করা। দেশের ক্যান্সার রোগীদের একটি বড় অংশের বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবার সক্ষমতা নেই। তাদের একমাত্র ভরসার জায়গা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। এই হাসপাতাল যদি রোগীদের মানসম্মত সেবা দিতে সক্ষম না হয়, তাহলে এসব রোগীদের মৃত্যুর দিকে ধাবিত হওয়া ছাড়া আর কোনো পথ নেই। বাইজিদ সাদ, এখন, ঢাকা। বরিশাল মহানগরীতে প্রায় 58,500 এবং বিভাগে 2.5 লাখের অধিক টিসিবির কার্ড বাতিল হয়েছে। যাচাই বাছাইয়ের সময় একই পরিবারে একাধিক কার্ড সহ নানা অনিয়ম থাকায় সেসব কার্ড বাতিল করেছে টিসিবি। এদিকে আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় ও স্বজনপ্রীতি করে টিসিবির কার্ড দেওয়ার প্রমাণ মেলার কথা বলছেন বিভাগীয় কমিশনার। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। এর মধ্যে গ্রামে 28.1 ও শহরে 21.7% দরিদ্র মানুষের বাস। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে স্বস্তি দিতে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য সরবরাহ নিশ্চিতে কাজ করছে টিসিবি। তবে টিসিবির পণ্য যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিতে কার্ড যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। উঠে আসে আওয়ামী লীগ আমলে দেয়া টিসিবির কার্ডে স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের তথ্য। এতে মহানগরীতে বাদ পড়েছে 58,426টি এবং বিভাগে বাদ দেওয়া হয়েছে 2,50,834টি টিসিবি কার্ড। যাচাই বাছাইতে দেখা গেছে যে একই পরিবার একাধিক কার্ড, স্বামী স্ত্রীর নামে কার্ড,
এনআইডির বিপরীতে মোবাইল নম্বর বায়োমেট্রিকভাবে নিবন্ধিত নয়, একই ব্যক্তি নামে বেনামে বিভিন্ন জায়গায় তার কার্ড তৈরি করেছে। যখন আমরা এগুলো যাচাই করলাম তখন আমাদের কাছ থেকেই এগুলো ভুল প্রমাণিত হলো এবং আমরা এই কার্ডগুলো আমরা তখন বাতিল করা হয়েছে। বরিশাল নগরীর চাঁদমারি এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম ৬৫ বছরের এই বৃদ্ধার ৫ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিল তার ছেলে। সেও জটিল রোগে আক্রান্ত, তাই পরিবারের ভরসা টিসিবির পণ্য। যাচাই বাছাইয়ে বাদ পড়েছে তার কার্ডটিও। মনোয়ারা বেগমের মতো ভুক্তভোগী আছে অনেকেই, তবে প্রথমবার টিসিবির পণ্যের কার্ড পাওয়ায় আছে ভিন্ন চিত্রও। আমি কার্ড চাই, আমার সন্তান বাঁচাইতে হলে কার্ড লাগবে আমার। আমি ওই আমলে পাইছি, এই আমলে আমি পাই না পর্যন্ত। আর কার্ডের মোবাইল নাম্বার পাই নাই, আর কার্ডও পাইনি। আমাদের ফ্যামিলিতে ভোটার 5টা, একটা কার্ড পাইছি। আগের কার্ড দিয়ে আমি পূর্ণ পাইতাম, এখন নতুন কার্ড আসছে আমি তা পাই নাই। আমি আগে পাই নাই কার্ড, এখন পাইছি, এখন পাইয়া আমি খুশি। বিগত দিনে সরকার আমলে কার্ড আমার পরিবার থেকে একটা পাইছিল, কিন্তু এবার তার কার্ড বাদ হয়ে আমার নামে একটা কার্ড আসছে। বরিশাল নগরীতে এরকম বস্তির সংখ্যা 22টি। এসব এলাকায় হাজার হাজার মানুষের বাস। যাচাই বাছাইকালে টিসিবির বাদ পড়া কার্ডগুলো এরকম সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলে নিয়ম মেনে উপকৃত হবে নিম্ন আয়ের মানুষ। বিভাগীয় কমিশনার বলছেন, টিসিবির উপকারভোগী বাছাইকালে রয়েছে বেশ কিছু সরকারি নির্দেশনা। বিশেষ করে দরিদ্র, অসহায় ও স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে দিতে হবে অগ্রাধিকার। এছাড়া একটি পরিবার যাতে একাধিক কার্ড না পায় সেক্ষেত্রেও নির্দেশনা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়নি নীতিমালা। জনপ্রতিনিধিগণ যখন বাছাই করতেন তখন তারা ক্রাইটেরিয়া ভুলে গিয়ে দলীয় আনুগত্য, স্বজনপ্রীতি এই বিষয়গুলিকে বেশি প্রাধান্য দিয়েছেন। পেশা অনেকের থাকে ব্যবসা বা এটা সেটা। আমি কয়েকটা এরকম প্রায় 10-12টা কার্ড দেখেছি তালিকাতে, যেখানে লেখা আছে পেশা আওয়ামী লীগ। বরিশাল মহানগরীতে আওয়ামী লীগ আমলে 90,000 কার্ড বরাদ্দ ছিল। সাম্প্রতিক যাচাই বাছাইতে টিকেছে 31,574টি কার্ড। আর বিভাগে বরাদ্দকৃত 5,98,968টি কার্ডধারী থাকলেও বর্তমানে আছে 3,48,134টি। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এ নিয়ে আরও জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, ফজরের পরই তো আম বয়ান শুরু হয়েছে, সারাদিনে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন। নাফি, এবারের যে পর্বটি চলছে সেই পর্বের আজকের দ্বিতীয় দিনের শুরুতে ফজরের নামাজের পর পাকিস্তানের একজন মাওলানা তিনি আমবয়ান শুরু করেছিলেন, সেটি শেষ হয়েছে। এরপরে আবার কিছু আনুষ্ঠানিকতা আছে যেগুলো এখন চলতে শুরু করেছে। আমরা এখানে দেখেছি যে বিশ্ব ইজতেমা প্রায় বিশ্বের 70টির বেশি দেশের নাগরিক যারা মুসল্লি আছেন তারা এখানে সাধারণত অংশগ্রহণ থাকেন। আমরা সেই সব খবরই আপনাকে জানাবো। এখন পর্যন্ত যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলোর অংশ হিসেবে আমরা দেখছি যে তালিমের মোজাকার করবেন এরপর তালিমের মোজাকার করবেন ভারতের মাওলানা জামাল সাহেব। এরপর খিত্তায় তালিম হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তারপর দিনের আনুষ্ঠানিকতা হিসেবে 45 মিনিটের ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলবেন যিনি মেম্বারের সামনে দাঁড়িয়ে কথা বলবেন, তিনি ভারতের মাওলানা সাহেব। এরপর আবার 45 মিনিটের মাদ্রাসার তলাবাদের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের মাওলানা ফরিদ সাহেব কথা বলবেন। জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদারা সাহেব। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল। নিদর্শন সেটি কিন্তু শুরু হবে। তারপর বাদ মাগরিব আমরা খবর পেয়েছি, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা। দ্বিতীয় দিনের এই কার্যক্রমগুলো মূলত আজকের দিনের আনুষ্ঠানিকতার মধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জানি যে ইজতেমার যে ধর্মপ্রাণ মুসল্লিরা যে অংশগ্রহণ করেছেন, এর আগের পর্বে আমরা দেখেছি যে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে প্রথম পর্ব
শীতের মাঝামাঝিতে রাজশাহীর বাজারে দেশীয় ফলের সরবরাহ স্বাভাবিক, তবে নতুন করে বেড়েছে আমদানি করা ফলের দাম। এদিকে শুল্ক জটিলতায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দীর্ঘদিন ধরে ফল আমদানি বন্ধ, যার প্রভাব পড়ছে বাজারে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মাসুম আক্তার এবং হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। প্রথমেই যেতে চাই রাজশাহীতে মাসুমার কাছে। মাসুমা, বিদেশি ফলের দাম নতুন করে কেজিতে কত টাকা বেড়েছে জানাবেন? এছাড়া দাম বাড়ায় শুল্কায়ন জটিলতায় কোনো প্রভাব আছে কিনা? নাফি, রাজশাহীর ফল বাজারে কিন্তু সব ধরনের আমদানিকৃত যে ফলগুলো রয়েছে, কমলা, আপেল, আঙ্গুর থেকে আসলে যে সকল ফল আসলে আমদানি করা হয় বা বাজারে আসে আমদানির মাধ্যম দিয়ে, সেই ফলগুলোর দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। একদিনের ব্যবধানেই যদি দাম বলি, যে প্রতিটি পেটিতে অর্থাৎ 8 কেজির যে পেটি সেটি বলছেন ব্যবসায়ীরা, তাদের মতে কিন্তু সেই 8 কেজির এক একটি বাক্সতে কিন্তু দাম বেড়েছে প্রায় 200 থেকে 600 টাকা পর্যন্ত, যা কেজিতে গড়ালে আসলে কেজিতে পড়ছে 30 থেকে মোটামুটি 70 টাকা পর্যন্ত দাম কিন্তু প্রভাব পড়েছে। এবং তারা বলছেন যে ব্যবসায়ী মহলের যে নিজেদের মধ্যে যে মিটিং, সেটি কিন্তু আজকে হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে যদি কোনো সুরাহা বা সমাধান আসে, সেক্ষেত্রে হয়তো তাদের ব্যবসার যে নেতিবাচক প্রভাবটি পড়েছে এই যে শুল্কায়ন বৃদ্ধির ফলে, সেটি থেকে তারা আসলে মুক্তি পাবেন, সেটি কিন্তু বলছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে এই শীত জুড়ে তাদের ব্যবসা তেমন একটি বাড়েনি, তাতে করে কিন্তু এমনিতেই ব্যবসা দিকটি কিন্তু তারা যে মন্দা, সেটি কিন্তু বেশ মাস জুড়ে কাটাচ্ছেন। এবং তার মাঝখানে কিন্তু আসলে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এই যে ভ্যাট বৃদ্ধির ফলে আসলে তাদের সব ধরনের ফলের দামও বেড়েছে, তাতে করে ব্যবসার দিকটি কিন্তু আরও নিম্নগামী। একটু যদি জানিয়ে রাখি, আজকে বাজারে একদিনের ব্যবধানে কমলার দাম বেড়ে কিন্তু 250 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে, এবং আঙ্গুর সেটি বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকায়। আপেল বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা কেজিতে, যেখানে কিন্তু আঙ্গুরে কিন্তু পেটিতে বেড়েছে দাম 600 টাকা। এছাড়া কমলায় বেড়েছে 100 টাকা, ভ্যাটের জন্য কিন্তু কেজিতে 100 টাকা বেড়েছে দাম। এবং ব্যবসায়ীরা বলছেন আঙ্গুরের দাম কিন্তু 140 টাকা বেড়েছে কেজিতে ভ্যাটের জন্য। এছাড়া আপেলে বেড়েছে কিন্তু 280 থেকে 300 টাকায় কেজি দরে কিন্তু মালটা বিক্রি হচ্ছে, এবং আপেলে কিন্তু যে ভ্যাট সেটি বেড়েছে 130 টাকা কেজিতে। তাতে করে ব্যবসা তাদের অনেকটাই কম, এবং সকাল থেকে কিন্তু বলছেন যে সেভাবে আসলে ক্রেতা সমাগমও তেমন ঘটছে না বাজারে। এবং গতকালকে তারা যে দরে আসলে ফলগুলো কিনেছিলেন, আজকে কিন্তু যে আমদানিকারকদের কাছ থেকে সেই ফলের দাম কিন্তু অনেকটা বেশি। তবে একটু যদি জানিয়ে রাখি যে বিদেশি ফলের পাশাপাশি বাজারে কিন্তু রাজশাহীর ফল বাজারে এখন কিন্তু দেশীয় ফলের যে সমাগম সেটি ঘটেছে। বেশ বাহারি ফল উঠেছে বাজারে, স্ট্রবেরি থেকে শুরু করে আনারস, এছাড়া পেঁপে, তারপর তরমুজ যে ফলগুলো রয়েছে সেগুলো উঠেছে। তবে সেগুলোর দাম নতুন ফল হিসেবে কিছুটা বাড়তি, কিন্তু তবে সেটি দিন যাওয়ার সাথে সাথে আসলে কমবে। রমজান আসার আগে আসলে এই ফলের দরের যে দাম বৃদ্ধি সেটির সমাধান আসলে ব্যবসায়ীরাও চাচ্ছেন, যাতে করে ক্রেতারা রমজান জুড়ে আসলে তাদের যে পুষ্টি চাহিদা মেটাতে পারেন এবং তাদের যে চাহিদা অনুযায়ী ফল কিনে খেতে পারেন। এই ছিল আমার কাছে রাজশাহীর ফল বাজার থেকে দরদামের সর্বশেষ। রাজশাহী থেকে এবার যেতে চাই হিলি স্থলবন্দরের সোহেল রানার কাছে। সোহেল, জানাবেন যে হিলি স্থলবন্দর দিয়ে শুল্ক জটিলতায় ভারত থেকে ফল আমদানি যে বন্ধ, এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, আর কবে নাগাদ ফল আমদানি শুরু হতে পারে জানাবেন? নাফি, একটু শুরুতে আপনাকে বলি, 2014 সালের পর থেকে বন্দর দিয়ে কিন্তু ভারত থেকে ফল আমদানিটা বন্ধ রয়েছে, এবং দীর্ঘদিন ধরে কাস্টমসের যে শুল্কায়ন জটিলতা, তার জটিলতার কারণে কিন্তু ফল আমদানিটা ব্যবসায়ীরা বন্ধ রেখেছেন এই বন্দর দিয়ে। আমি আপনাকে একটু যদি বলি যে আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এনবিআর কর্তৃক যে শুল্কায়ন পদ্ধতিটি চালু করা হয়েছে, সেই শুল্কায়ন পদ্ধতিতে ফল আমদানি করতে গেলে বন্দরের ব্যবসায়ীদের অনেকটাই লোকসান গুনতে হয়, যার কারণে তারা ফল আমদানি করেন না। সেটি তারা যেটি বলছেন যে মূলত এনবিআর কর্তৃক যে শুল্কায়ন পদ্ধতিটা রয়েছে, সেখানে 6 চাকার যে গাড়ি রয়েছে, 6 চাকার গাড়িতে 18 মেট্রিক টন কমলা, কেনু, মালটা এই ফলগুলো কিন্তু আমদানি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা যেটি বলছেন যে এই যে 6 চাকার গাড়িতে 18 মেট্রিক টন ফল আমদানি তাদেরকে করতে হবে, এতে করে যে শুল্কায়নটা দিতে হবে, সেখানে অনেক অল্প পুঁজির ব্যবসায়ী রয়েছেন, তারা 6 চাকার গাড়িতে 18 মেট্রিক টন ফল আমদানি না করে 10 মেট্রিক টন ফল আমদানি করতে ইচ্ছুক রয়েছেন। তারা কিন্তু 10 মেট্রিক টন ফল আমদানি যদি করেন, তাদেরকে কিন্তু ওই 18 মেট্রিক টনেরই শুল্ক দিতে হয়, যার কারণে প্রায় অতিরিক্ত শুল্ক গুনতে হয় এই ব্যবসায়ীদেরকে, যার কারণে তারা এই বন্দর দিয়ে ফল আমদানি করেন না। তারা বলছেন যে কাস্টমসের এই শুল্কায়ন জটিলতাটি যদি শিথিল করা যায়, যদি চাকার বারটি তুলে দেওয়া যায়, সেক্ষেত্রে
এই বন্দর দিয়ে ফল আমদানির সুযোগ রয়েছে তারা কিন্তু বলছেন। এবং এই ফল আমদানি বন্ধ থাকবার ফলে বন্দরের যে কর্মচাঞ্চল্যতা সেটি কিন্তু অনেকটাই কমেছে, কারণ ফলের গাড়ি কিন্তু প্রায় 30 থেকে 35টা ট্রাক কিন্তু ফল ভারত থেকে আমদানি হতে বন্দর দিয়ে বিগত সময়গুলোতে, সেখানে এখন কোনো প্রকার ফল আমদানি হয় না, যার কারণে যারা শ্রমিক রয়েছেন তারা অনেকটাই কিন্তু বিপাকে পড়েছে। এবং রাজস্ব আদায়ের যে ঘাটতি সেখানেও আমরা দেখছি যে রাজস্ব আদায় হয় না। সব মিলিয়ে বলা যায় যে শুল্কায়ন জটিলতার কারণে ফল আমদানিটাই বন্দর দিয়ে বন্ধ রয়েছে। নাফি, ময়মনসিংহে নির্ধারণ করা হয়েছে অটোরিকশার চলাচলের রুট। সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে লাইসেন্স নবায়ন ও রুটের তালিকা সম্বলিত সাইনবোর্ড লাগানোর কাজ। এই নিয়ে বিস্তারিত জানাতে নগরীর ব্যাটবল চত্বর থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, সিটি কর্পোরেশনের কতটি রুটে অটোরিকশাকে লাইসেন্স দেওয়া হবে জানাবেন, এছাড়া লাইসেন্স নবায়ন ও সাইনবোর্ড লাগানোর কাজ কেমন দেখছেন? নাফি, ময়মনসিংহ শহরের একটি অন্যতম সমস্যা যানজট, এবং এই যানজটের কারণে শহরবাসী কিন্তু দীর্ঘদিন যাবতী নাকাল, এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে এই নগরীর যানজট নিরসন করার জন্য। সম্প্রতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে রুট রয়েছে বা সেই রুট অটোরিকশা চলাচল করে যে সমস্ত রুটে, সেই রুটগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে এই যানজট নিরসনে কিছুটা কার্যকর পদক্ষেপের অংশ হিসেবে। এখানে মোট 6টি রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে 6টি রুটেই নির্ধারিত রুটের যে সমস্ত অটোরিকশা রয়েছে সেই অটোরিকশা কিন্তু চলতে পারবে। এবং এটি রুট নির্ধারণ করে দেওয়ার পর এখন সিটি কর্পোরেশনের উদ্যোগে যেমন লাইসেন্স নবায়নের যে কাজ যেটি শুরু হয়েছে, এবং পাশাপাশি অটোরিকশার গায়ে সাইনবোর্ড সাটিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে অটোরিকশাটি যে রুটে চলবে সেই রুট কিন্তু নির্ধারণ করে এখানে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি এখানে যে লাইসেন্স নবায়ন করা হচ্ছে সেই লাইসেন্স নবায়নের যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটগুলো কিন্তু অটোরিকশাতে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছিলাম। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই দীর্ঘদিন যাবত এই ময়মনসিংহ নগরীর যে যানজট সমস্যা সেটি নিরসন করার জন্য তারা এই উদ্যোগটি নিয়েছেন, এবং এই চলতি মাস পুরোটাই এই লাইসেন্স যে নবায়নের কাজ সেই নবায়নের কাজগুলো চলবে। এবং নবায়নের পর আমরা যতটুকু জানতে পেরেছি যে মার্চ মাসের শুরু থেকে কঠোরভাবেই এই যে কার্যক্রমগুলো রয়েছে অটোরিকশার যে রুট নির্ধারণ করা হয়েছে সেই রুট অনুযায়ী কিন্তু এই অটোরিকশাগুলোকে চলতে হবে, এবং এটি মার্চের শুরু থেকেই কিন্তু এটি বেশ কার্যকরভাবে পালন করা হবে বলে সিটি কর্পোরেশন থেকে আমাদের এটি জানানো হয়েছে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ব্যাটবল চত্বর। এই ব্যাটবল চত্বরেই কিন্তু প্রতিদিন 230টি অটোরিকশার লাইসেন্স নবায়নের যে কার্যক্রম সেটি করা হয়। পাশাপাশি যে রুট রয়েছে সেই রুট অনুযায়ী কিন্তু তাদেরকে যে সাইনবোর্ড সেই সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যদি একটু বলি যে এখানে যে সাইনবোর্ডগুলো দেওয়া হচ্ছে এটি যেমন আমরা শম্ভুগঞ্জ থেকে নদীর পার হয়ে রেলির মোড়, এবং রেলির মোড় হয়ে তাজমহল এবং মহারাজা রুট হয়ে রহমতপুর পর্যন্ত একটি রুট এখানে নির্ধারণ করা হয়েছে। এবং আরেকটি রুট আমরা দেখতে পাচ্ছি যে চরপাড়া, মাসকান্দা, দিগারকান্দা এবং আকুয়া বাইপাস হয়ে আবার রহমতপুর পর্যন্ত যাবে। এবং আরেকটি রুট রয়েছে রহমতপুর টাউন হল, জেলা স্কুল বাউন্ডারি রুট হয়ে পূরবী সিনেমা হল পর্যন্ত। এবং আরেকটি রুট রয়েছে বাদেকল্পা, শানকিপাড়া বাউন্ডারি রুট হয়ে পূরবী সিনেমা হল পর্যন্ত। এই যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতেই কিন্তু এই অটোরিকশাগুলো চলাচল করবে। এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে যে তারা এখন লাইসেন্স নবায়নের যে কার্যক্রম সেটি তারা যেমন করছেন, পাশাপাশি এখানে যে রুটগুলোতে অটোরিকশাগুলো চলবে সেই রুট সম্বলিত অটোরিকশাতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হচ্ছে। এবং মার্চের শুরু থেকেই কিন্তু এটি কঠোরভাবে বাস্তবায়ন হবে, এবং এটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ নগরীর যানজটের যে সমস্যা সেটি অনেকটাই কমে আসবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। প্রথম শ্রেণীর পৌরসভা নড়াইলের 75% সড়ক বেহাল। জলাবদ্ধতা ও খানাখন্দে এসব সড়ক হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। এতে দুর্ভোগে পড়েছে পৌর এলাকার লাখো মানুষ। কর্তৃপক্ষ বলছে বরাদ্দ পাওয়া সাপেক্ষে শুরু হবে সংস্কার। ইমরান হোসেনের তথ্য, ছবিতে দেখুন বিস্তারিত। শুষ্ক মৌসুমেও সড়কে জমে আছে পানি, খানাখন্দে হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। গেল 10 বছরের বেশি সময় ধরে এমন অবস্থা নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকার ব্যস্ততম সড়কের। শুধু রূপগঞ্জ ভওয়ালি সড়কই নয়, এমন করুণ অবস্থা নড়াইল পৌরসভার 75 সড়কের। ঝুঁকি নিয়ে চলছে ভ্যান, ইজি বাইক, মোটরসাইকেল, ট্রাক সহ ছোট বড় বিভিন্ন যানবাহন। অভিযোগ, বছরের পর বছর সড়ক সংস্কারে নেই কোনো পদক্ষেপ। রোড ঘাট সব জায়গায় হলো খুসা এবং সব জায়গায় হলো খারাপ।
এই গাড়িগুলো চালাতে পারছি না, ভাঙ্গে চলে যাচ্ছে প্রতিদিন। যেখানে 5 মিনিট যাত্রী বাড়ি সে জায়গায় যাত্রী আসছে 1 ঘন্টায়। বারবার বলার সত্ত্বেও পৌরসভা কোনো কার্যকরী পদক্ষেপ নেয় নাই। রাস্তা খুবই দ্রুত সংস্কারের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পৌর কর্তৃপক্ষ বলছে বাজেট স্বল্পতার কারণে সড়কের এমন অবস্থা। বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে সড়ক সংস্কারে কাজ করা হবে। এগুলো সংস্কার বলি কিংবা মেরামত করার জন্য আসলে অনেক বড় একটা বাজেটের প্রয়োজন, যেটা সামর্থ্য নড়াইল পৌরসভার নাই। ছোট ছোটভাবে প্রজেক্ট নিয়ে রাস্তাঘাট উন্নয়ন সহ ড্রেনেজ সিস্টেমগুলো উন্নত করার চেষ্টা করছি। আশা করছি আমরা সবাই মিলে সবার সহযোগিতায় এবং আন্তরিকতায় আমরা এটা করতে সক্ষম হব। প্রায় 1.5 লাখ মানুষের এই পৌরসভায় সড়ক আছে 371 কিলোমিটার। এর মধ্যে 177 কিলোমিটার সড়ক কাঁচা আর 194 কিলোমিটার সড়ক কাগজে কলমে পাকা হলেও বাস্তব চিত্রটা অনেকটাই ভিন্ন। শুধু আশ্বাস নয়, দুর্ভোগের এ সড়ক সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে গড়ে তোলবার দাবি স্থানীয়দের। এখন নড়াইল। মৌলভীবাজারের মনু, ধলাই নদী ও পাহাড়ি ছড়া থেকে নিয়ম নীতি তোয়াক্কা না করে অবাধে চলছে বালু উত্তোলন, যাতে ঝুঁকিতে পড়েছে ব্রিজ ও সড়ক। প্রভাব খাটিয়ে বালু মহাল ইজারা নিয়ে বছরের পর বছর ধরে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও প্রশাসন যেন নির্বিকার। এম এ হামিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। নিয়মনীতির তোয়াক্কা না করেই মৌলভীবাজারের মনু ও ধলাই সহ বিভিন্ন নদী, ছড়া ও কৃষি জমি থেকে প্রতিদিন মেশিন ও ড্রেজার দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে বালুমহাল ইজারা দিয়ে বছরের পর বছর ধরে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও এক্ষেত্রে প্রশাসন অনেকটাই নিষ্ক্রিয় থেকেছে। তবে সরকার পরিবর্তন হলেও থামছে না বালু তোলার মহড়া। মৌলভীবাজারের 7 উপজেলার মধ্যে বালুতোলায় অন্যতম এলাকা কুলাউড়া উপজেলার কাটারকোলা ব্রিজ, রাজাপুর ব্রিজ ও চাতলাপুর ব্রিজ। এছাড়াও বালু উত্তোলনের তালিকায় রয়েছে সদর উপজেলার ধলাই নদীর তীরবর্তী এলাকা সহ বেশ কিছু জায়গা। এদিকে অবৈধভাবে বালু তোলার ফলে নদীর তীর প্রতিরক্ষা বাঁধে ভাঙনের পাশাপাশি নদীর দুই পাশে থাকা বসতভিটা, স্কুল, মসজিদ সহ হুমকির মুখে ফসলি জমি। বালু পরিবহনে ভারী যানবাহনের চাপে ভাঙছে রাস্তাঘাট, জানিয়ে বিভিন্ন সময় মানববন্ধন করেছেন স্থানীয়রা। 12 ইঞ্চি ডেজার পাইপ দিয়া থাইন গাং থাকি ওবাদে বালু, মাটি, ফলি থাইন তুলদা। এই খেলার মাঠটা বালু দিয়ে এবং বড় বড় গাড়ি দিয়ে অলরেডি দখল করে নিয়েছে এবং এখানে যে মাঠের কোনো, এটা সরকারি মাঠ, মাঠের কোনো অস্তিত্ব নেই। 10, 15টা 20টা মেশিন, 30টা মেশিন কিনারে চলতেছে। এখন এই চলার কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় বালুমহাল ইজারা না দিতে লিখিত সুপারিশ করা হয়েছে। আর দিন দিন বালু উত্তোলনকারীদের দৌরাত্ম্য বাড়ার কারণ হিসেবে জেলা প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন পরিবেশ কর্মীরা। বেপরোয়াভাবে বালু উত্তোলন হচ্ছে। আগে একটি পক্ষ ছিল, এখন সেই পক্ষ পরিবর্তন হয়ে নতুন আরেকটি পক্ষ অব্যাহতভাবে বালু উত্তোলন করছে। উত্তোলন এমন জায়গায় করা হচ্ছে যেখানে ব্রিজ আছে, তো ব্রিজের কাছে বালু উত্তোলন করা যায় না। এতে কিছু ব্রিজ ধসে পড়ার যথেষ্ট কিন্তু সম্ভাবনা রয়েছে, ব্রিজের ক্ষতি হবে। যারা বালু উত্তোলন করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে এখানে শব্দ দূষণ হচ্ছে। এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হচ্ছে। যারা নিয়ম নীতি অমান্য করে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছে জেলা প্রশাসক। আমরা হাইড্রোগ্রাফিক জরিপ করে সেই নির্দিষ্ট এরিয়ার মধ্যে থেকে ইজারাদারকে বালু উত্তোলন করতে বলা হয় এবং কত ঘন ফুট বালু উত্তোলন করবে সেটাও বলে দেওয়া হয়। ইজারার শর্ত যদি কোনো ইজারাদার ভঙ্গ করে তাহলে তার ইজারার কার্যক্রম বাতিল করে দেওয়া হয়। জেলার 40টি বালু মহলের মধ্যে এখন পর্যন্ত 21টির টেন্ডার দেওয়া হয়েছে। অবশিষ্ট 19টি সিলিকা বালু ও সাধারণ বালু মহল এখনও টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এখন মৌলভীবাজার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় গাড়ি বোমা হামলায় প্রাণ গেছে 3 শিশু ও 11 জন নারী সহ কমপক্ষে 20 জনের। আহত হয়েছে অনেকে। সোমবার উত্তরের আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে হয় হামলা। হাসপাতাল কর্মীরা জানান রাতে কৃষক আরোহীদের বহনকারী একটি যানের কাছে বিস্ফোরিত হয় গাড়ি বোমাটি। হামলায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। অঞ্চলটিতে সশস্ত্র কুর্দিদের বিরুদ্ধে লড়ছে তুরস্কপন্থী
বিভিন্ন বাহিনী। গেল এক মাসে অঞ্চলটিতে এটি 7ম গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা। তবে ডিসেম্বরে সিরিয়ার 2.5 দশকের স্বৈরশাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা এটি। শুল্ক আরোপের মাধ্যমে কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে যেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি মাথা থেকে ঝেড়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল বিবৃতিতে তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রকে আগের অবস্থায় নিয়ে যেতে সবাইকে মূল্য দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার পরিবর্তে উল্টো পথে হাঁটছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। যুক্তরাষ্ট্রকে সেরা বানানোর স্বপ্নটা সুন্দর হলেও ডোনাল্ড ট্রাম্পের বেছে নেওয়া উপায়টা বেশ বিতর্কিত। যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠ অবস্থানে নিয়ে যেতে দেশের মানুষের কথা না ভেবেই সারা বিশ্বে কঠিন বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পথে ট্রাম্প। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে অভিবাসীদের দক্ষিণ সীমান্তেই আটকে দিয়েছেন তিনি। পরিস্থিতি এখন এমন যে প্রচারণার প্রতিশ্রুতি রক্ষা করা যেমন সম্মান রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তেমনি ভোটারদের জন্য অপেক্ষা করছে চড়া মূল্যের অর্থনৈতিক ধাক্কা। আন্তর্জাতিক সব সহায়তা বন্ধ, চীন, কানাডা আর মেক্সিকোর পণ্যের শুল্ক আরোপ, পানামা খাল আর গ্রিনল্যান্ড দখলে নেওয়া সহ ট্রাম্পের নানা বিতর্কিত পদক্ষেপ ও সিদ্ধান্তের কারণে হুমকির মুখে পড়েছে মার্কিন নেতৃত্বের ঐতিহ্য। দেশের ভেতর সরকারি কর্মী ছাঁটাই আর সরকারি নানা খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত কার্যকর হলে চাপের মুখে পড়তে পারে লাখ লাখ মার্কিন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন 3 সপ্তাহ হয়ে গেছে। এর মধ্যেই প্রশ্ন উঠছে, এমন রক্ষণশীল আচরণ কেন করছেন তিনি? প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা মার্কিন নীতির পরিবর্তন কিংবা আইনকে চ্যালেঞ্জ করে কি আদৌ প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্য পূরণ করতে পারবেন তিনি? উঠছে সেই প্রশ্ন। যে ভোটাররা তাকে নির্বাচিত করেছেন তাদের ওপরই অর্থনৈতিক চাপ বাড়াচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রকে মিত্র দেশগুলো থেকে আলাদা করছেন, আন্তর্জাতিক নীতিও লঙ্ঘন করছেন। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্প হাঁটছেন পুরোই উল্টো পথে। Donald Trump was elected, Jessica. The exit polling is very clear. For Trump voters, the number one issue was inflation. And now, as he takes office, with a conspicuous focus on other issues to begin with, not really any initiative other than arguing that more energy production will bring down prices. যদিও ট্রাম্পের লক্ষ্য দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে আনা, মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠা আর যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে সমৃদ্ধ করা, কিন্তু এতে মার্কিন মিত্র দেশগুলো মন্দায় পড়ে যেতে পারে। তাতে বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না ট্রাম্প। দেশের অর্থনীতি নিয়ে একরকম জুয়া খেলায় মেতেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপে মার্কিন অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছেন ট্রাম্প। শুল্ক আরোপের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বাড়বে। Mexico is our largest supplier of fruits and vegetables, which will now be more expensive. Canada is our largest supplier of lumber for housing construction, which will now be more expensive. They are both integrated intensely into our domestic auto industry. বিশ্লেষকদের মতে ঘোরের মধ্যে থেকে অনেক সিদ্ধান্তই নিয়ে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প। দুর্বল দেশের ওপরও জোর খাটাচ্ছেন তিনি। ট্রাম্পের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে রাজনৈতিক আর অর্থনৈতিক ঝুঁকি অনেক বেশি। উপর্যুপরি সিদ্ধান্ত চাপিয়ে দেয় মিত্র দেশগুলো পরিণত হতে পারে শত্রুতে। অর্থনৈতিক, কূটনৈতিক আর অভ্যন্তরীণ ক্ষমতার এমন ভয়াবহ ব্যবহার সাধারণ মানুষের জন্য মেনে নেওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কানাডার পণ্যের শুল্ক আরোপে বিশ্বস্ত এই মিত্রদেশ পড়তে পারে মন্দায়। বিপাকে পড়তে পারেন দেশটির হাজার হাজার কর্মী। মেক্সিকো আর কানাডা ছোট অর্থনীতির দেশ হলেও এই শুল্কে ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের। চাপ পড়বে সাধারণ মার্কিনদের ওপর। এরপরও ট্রাম্প যেন কোনো কিছুরই তোয়াক্কা করছেন না। পাশাপাশি ক্ষমতার পুরোটাই ব্যবহারের চেষ্টা করে যাচ্ছেন তিনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শিক্ষার্থীরা বই না পেলেও গোপনে উচ্চ দামে বিক্রি, সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা। কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। রাজধানীর শেওড়াপাড়ায় নারীকে হোটেলে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হোটেল কর্মচারী আটক। যন্ত্রপাতি ও লোকবল সংকটে একমাত্র সরকারি ক্যান্সার হাসপাতাল, বঞ্চিত নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা।
বরিশালে প্রায় 2.5 লাখ টিসিবি কার্ড বাতিল, আগের সরকারের দলীয় বিবেচনা ও স্বজনপ্রীতির অভিযোগ। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।